আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নী প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত। এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের প্লেলিস্টের স্পেশাল 7 নাম্বার লেকচার এবং আজকে আমরা সম্পূর্ণ আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বিশ্বগ্রামের ধারণা বা গ্লোবাল ভিলেজ। তো আমরা এটা একটু বেসিক বই থেকে পড়ি, তারপর আমরা সিমচুলগুলো বোঝার চেষ্টা করি, সিমচুল কীভাবে উত্তর করতে হবে। তো এটা সম্পর্কে সংক্ষেপে যদি আমি তোমাদের বুঝাই তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝবা যে আমাদের যে পৃথিবী, এই পুরো পৃথিবীটাকে যদি আমরা একটা পরিবার চিন্তা করি তাহলে আমরা জানি যে আমাদের পরিবারের আমরা একজন আরেকজনের সাথে কিন্তু সহজেই যোগাযোগ করতে পারি। যেমন তোমার পরিবারে পিতামাতা আছে, তোমার ভাই বোন আছে এবং নানা নানি দাদা দিদি আছে, তোমরা একসাথে একটা পরিবারের মতো বসবাস করো। তো দেখা যায় তোমাদের পরিবারের যে কোনো মানুষের সাথে তোমার যোগাযোগ যে কোনো সময় করা যায়। আমার কথা কি বুঝতে পারছো? তোমার পরিবারের যারা যারা আছে, যে 5জন 10জন সদস্য, সবাই কিন্তু কাছাকাছি থাকো। কারণ কি, একটা পরিবারে বাবা মা ভাই বোন নানা নানি দাদা দাদি এরই তো থাকে, আর কেউ থাকে আর কেউ থাকে না। তো একটা পরিবারে যারা যারা থাকে সবার সাথে সবার যোগাযোগ কিন্তু যে কোনো সময় করা যায়। এরকম না যে একজনের সাথে যোগাযোগ করতে গেলে 1 মাস লাগে, 2 মাস লাগে, 3 মাস লাগে, এরকম কি লাগে? কয়েক সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। আমার কথা কি বুঝতেছো? তো আমাদের এই যে পৃথিবীর মধ্যে আমাদের দেশ বাংলাদেশ, পাশে ভারত, পাশে পাকিস্তান, এরপর হচ্ছে আমাদের সৌদি আরব এবং অন্যান্য যে দেশ, তো এতগুলো দেশের মধ্যে যোগাযোগ করা কি এতটা সহজ? এতটা সহজ না। কারণ আমার দেশের মধ্যেই 64টা জেলা, এক জেলা থেকে অন্য জেলা যাইতে কত সময় লাগে। তো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে মানুষের সাথে যোগাযোগ করা এটা অনেকটা কষ্টসাধ্য। তো অনেকে বলো, স্যার এটা কি এত কষ্টের বিষয়? 1 সেকেন্ডের ব্যাপার, একটা কল দিলাম, হয়ে গেল। সে কোথায় আছে তার ঠিকানা জানলাম, বা তার সাথে যোগাযোগ করলাম, কথা বললাম। এই যে তুমি বললা কল দিলা, এই যে কল দিছো, এটা কিন্তু একটা সিগন্যালের মাধ্যমে গেছে। আর এই সিগন্যালটাই হচ্ছে তোমার দূরবর্তী যেই যোগাযোগ সেটাকে একবারে কাছাকাছি করে দেয়। একটা মানুষ সাপোজ সৌদি আরব আছে, তুমি আসো ঢাকায়, এখন তার সাথে যোগাযোগ করতে চাও, কীভাবে করবা? হয়তো বা কল দিয়ে করবা, মেসেঞ্জারে কল দিবা, হোয়াটসঅ্যাপে ইমোতে কল দিবা, বা ভিডিও কল দিয়ে কথা বলবা, বা ইমেল অডিও কল দিয়ে কথা বলবা, তাহলে কিন্তু যোগাযোগটা হইল। তো এই যে যোগাযোগটা, এই যোগাযোগ করার জন্য কি তোমার সৌদি আরব যাইতে হয়? কথা বলো। তো এই যোগাযোগ করতে সৌদি আরব যাইতে হয় না, তুমি তোমার ঘরে বসে যোগাযোগটা করতে পারো। আর এই যোগাযোগটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়? এই বিশ্বগ্রামের মাধ্যমে হয়। বিশ্বগ্রামের মাধ্যমে হয়। বিশ্বগ্রাম, হ্যাঁ, বিশ্বগ্রামটা হচ্ছে, আমরা তো জানি গ্রাম, গ্রাম মানে কি ছোট্ট একটা এরিয়া, যে এরিয়াতে কয়েকটা ঘর থাকবে, মানুষ থাকবে। আর বিশ্বগ্রাম বলতে বোঝায় বিশ্বের সকলগুলো দেশকে একটা গ্রামের মতো চিন্তা করা, যেখানে একে অপরকে সবার সাথে যোগাযোগ করতে পারে খুব ইজিলি, খুব সহজভাবে। তো এই যে বিশ্বের সকলগুলো দেশ, অনেক বড় বড় রাষ্ট্র, অনেক দূর দূরান্তের মানুষ, তো সবার সাথে মিলেমিশেই মুহূর্তের মধ্যে যোগাযোগ করার জন্য যে সিস্টেম, এটার জন্যই আমাদের আবিষ্কার হয়েছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। পুরো বিশ্বটাকে একটা হাতের মুঠো এনে দিয়েছে, এটাকে বলা হয় বিশ্বগ্রাম। কথা কি বুঝতে পারছো? তো আমি তো এটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম, আমরা একটু ভেতর পড়ে দেখি কি বলছে এখানে। হ্যাঁ, ভিলেজ বা গ্রাম হলো একটি ছোট্ট গোষ্ঠী অথবা কতগুলো বাড়ির সমষ্টি, নির্দিষ্ট এলাকায় সীমিত আয়তনে একটি গ্রামের অবস্থান বিধায় গ্রামে বসবাসকারী সবাই সবাইকে চিনে। আমরা জানি একটা গ্রামের মধ্যে বসবাস করলে সবাই সবারে চিনে। যেমন তুমি তোমার এলাকায় যদি বসবাস করো, তোমার এলাকার আশেপাশের মানুষ তোমাকে চিনে না, ঠিক তেমন গ্রামে কোনো তথ্য প্রকাশিত হলে মুহূর্তেই তা মুখে মুখে জানাজানি হয়ে যায়। এটা কিন্তু জানো যে গ্রামের মধ্যে মানুষের এই যে মুখে মুখে কথাটা বেশি চলে। যদি কোনো একটা ভালো খবর গ্রামের একজন শুনে, সকল গ্রামের মানুষ শুনতে পারে এক নিমিষেই, যে আল্লাহ, ও তো ভালো একটা রেজাল্ট করছে, তো বিশেষ ক্যাডার হয়ে গেছে, ও তো আর্মিতে জব পাইছে, ওই ছেলেটা অনেক ভালো।
তার মানে কিন্তু গ্রামের মানুষের মুখে মুখে যে কথা, এটা কিন্তু ভাইরাল একটা জিনিস, মানে মুহূর্তের মধ্যে ছড়ায়া যায়। বা কেউ পরীক্ষা ফেল করছে, এইচএসসি পরীক্ষা, বলবে আল্লাহ, ওই ওই এলাকার ওই ছেলেটা ফেল করছে, ওই মেয়েটা ফেল করছে, সারাদিন কত পড়তো, 1 বছর পরে পাশ করতে পারে নাই। তার মানে এই যে আমাদের মুখে মুখে কথা, এটা গ্রাম অঞ্চলে বেশি ছড়ায়, যদিও শহরে ছড়ায় কম, গ্রাম অঞ্চলে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় একবারে ভাইরাসের মতো ছড়ায় যায়। কথা বুঝছো? আচ্ছা, তো এরপরে গ্রামে যে কোনো মুহূর্তে একজন আরেকজনের কাছে সহযোগিতা করে থাকে, কাজে সহযোগিতা করে থাকে। এরপর গ্লোবাল শব্দের অর্থ বিশ্ব। আমি বলি লিঙ্কটা চলে যাবে, কেটে যাবে, আমি আবার লিঙ্ক দিব, তোমরা আবার আসবা। হ্যাঁ, ক্লাসে উপস্থিত আলহামদুলিল্লাহ প্রায় 17 জন, আমি সহ 18 জন আর কি, সবাই আসবা। পরবর্তী লিঙ্কটা জয়েন করে দেরি করবো না, দেরি করলে অনেক লস, অনেক কিছু তোমরা মিস করবা। তো বলতেছে গ্লোবাল শব্দের অর্থ হচ্ছে বিশ্ব, আমরা জানি গ্লোবাল অর্থ বিশ্ব। গ্লোবাল ভিলেজ অর্থ হচ্ছে বিশ্বগ্রাম, মানে বিশ্বের সকল দেশকে একটা গ্রামের মধ্যে চিন্তা করা। গ্লোবাল ভিলেজ হলো প্রযুক্তি নির্ভর একটি বিশ্ব, যাতে বিশ্বের সব দেশ, সব জাতি একটি গ্রামের মতো সুবিধা পায়। এই লাইনটা মুখস্থ রাখবা। গ্লোবাল ভিলেজ হচ্ছে বিশ্বের সকল দেশ, সকল মানুষ একটা গ্রামের মধ্যে থাকে, কাল্পনিক গ্রাম, সেই গ্রামের মধ্যে সকল সুযোগ সুবিধা সবাই পায়। টেকনাফ থেকে তেঁতুলিয়া, ঢাকা থেকে সৌদি আরব, প্রত্যেকটা জায়গার মানুষ এই সুযোগ সুবিধাগুলো ভোগ করে। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। তো আমরা যে অংশটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা ছিল আমাদের এইখান থেকে শুরু। বিশ্বের প্রতিটি প্রান্তেই গ্রামের অস্তিত্ব লক্ষ্য করা যায়। কতগুলো গ্রামের সমন্বয়ে গড়ে ওঠে শহর, কতগুলো শহরের সমন্বয়ে একটি জেলা গঠিত হয় বা অঞ্চল গঠিত হয়, এবং কতগুলো জেলা বা অঞ্চলের সমন্বয়ে গড়ে ওঠে একটি দেশ। আর সবগুলো দেশ মিলে হয় আমাদের পৃথিবী। তো আশা করি বুঝছো এটা। আবার অসংখ্য দেশের সম্মিলিত ভৌগোলিক অবস্থানকে বিশ্ব বলে বিবেচনা করা হয়। এই যে যা বলছি একটু আগে তাই। তো যা বলছি একটু আমাকে জানাও, বুঝতে পারলা কিনা কথাটা? আচ্ছা, এরপরে বর্তমানে প্রযুক্তির কল্যাণে বিশ্বের পরিধি আজ ছোট হয়ে এসেছে। তো এটা আসলে অনেকেই বলবে, তাহলে কি স্যার পৃথিবীর যে আয়তনটা এটা কি ছোট হয়ে আসছে? আসলে বিষয়টা এরকম না। পৃথিবী আগে যেমন ছিল এখন ঠিক তেমনই আছে, তবে প্রযুক্তির কল্যাণের কারণে মানুষের সাথে মানুষের যোগাযোগ খুব দ্রুত হওয়াতে এটাকে বলতেছে পৃথিবীর পরিধি ছোট হয়ে আসছে। দেখবে একটা কথা, সাপোজ তুমি আছো ঢাকায়, তোমার বন্ধু আছে কক্সবাজারে। সাপোজ মনে করো এমন একটা ক্রাইসিস চলতেছে দেশের মধ্যে, কোনো ইন্টারনেট নাই, কোনো মোবাইল নেটওয়ার্কও নাই, বা অনলাইনে এমনভাবে তুমি ওর সাথে যোগাযোগ করবা ওই সিস্টেমটুকুও নাই। এখন তুমি কিন্তু চাইলেই তোমার বন্ধু যে আছে কক্সবাজার, সে কেমন অবস্থায় আছে, অথবা তোমার বন্ধু কক্সবাজার থেকে তুমি কোথায় যে আসো, কেমন অবস্থায় আসো, এটা কি মুহূর্তের মধ্যে জানা সম্ভব? কথা বলো। জি স্যার। মুহূর্তের মধ্যে জানা সম্ভব? নাই নেট, নাই নেটওয়ার্ক, মুহূর্তের মধ্যে জানা সম্ভব না। যেমন আমাদের এই যে আমাদের যে আন্দোলন ছিল, ছাত্র আন্দোলন, আমাদের যে একটা স্বাধীনতার আন্দোলন ছিল, সেই আন্দোলনের সময় কি হয়েছিল দেখছিল না? নেট বন্ধ, স্যার সব নেট অফ ছিল, সব অফ ছিল, এমনি বন্ধ হয়ে গেছে, সব এমনি বন্ধ হয়ে গেছে। স্যালারিতে পানি ঢুকছিল, এজন্য বন্ধ হয়ে গেছে। তো এই যে দেখছো যে আমাদের জাস্ট একটা নেট নাই দেখা আমাদের অবস্থাটা কত দিশাহারা হয়ে গেছে। নেট না থাকাতে এই যে 1 সপ্তাহ বলো 15 দিন বলো, যারা নেট নির্ভর কাজ করতো তাদের কতটা পেরেশান ছিল, তাদের আসলে মুখই দেখা যেত না, তাদের দেখলে মনে হইতো যে তারা একটা নাই, আদামরা হয়ে গেছে নেট নাই দেখা। এটা বাস্তব। এখনকার যুগে আমরা নেট ছাড়া 1 সেকেন্ড চলতে পারি না, সত্যি কথা। আমরা এখনকার যুগে ইন্টারনেট ছাড়া 1 সেকেন্ড চলতে পারি না, কিন্তু আমাদের
পূর্ববর্তী যে প্রজন্ম ছিল, সাপোজ আমার দাদা দাদি বা তারও আগে, তখন কি নেটগুলো ছিল? তখন তো নেট ছিল না, তখন তো মোবাইলই ছিল না। তো তারা তখন কেমনে সারভাইভ করছে, তারা তখন কিভাবে জীবনে চলাফেরা করছে? তো তাদের সময় যোগাযোগ ছিল একরকম, দিন যত পাল্টাইছে যোগাযোগটা আরও উন্নত হয়েছে, এবং আমরা প্রযুক্তির মাধ্যমে যোগাযোগটা খুব দ্রুত সেকেন্ডের মধ্যে যোগাযোগ করতে পারতেছি। তো এই যে কথাটা বললাম যে আমাদের দূরত্ব ঠিক থাকবে, কিন্তু যোগাযোগের যে একটা সময় সেটা অনেকটা কম হয়ে গেছে। যেমন আগে যখন আমরা যোগাযোগ করতাম একবারে শুরুর দিকে, সবাই হয়তো জানো যে কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হইতো, ডাকপিনের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হতো যখন মোবাইল ছিল না। যখন মোবাইলের যুগ ছিল না তখন কিন্তু মানুষের সাথে মানুষ কথা বলতে গিয়ে চিঠি লিখে রেখে। তোমরা কি এইগুলো জানো? Yes, sir. আসলে দেখা যায় কি যে আমরা প্রযুক্তি নির্ভর আলোচনা করতে করতে, প্রযুক্তির মধ্যে ঢুকতে ঢুকতে প্রাচীনকালে কীভাবে মানুষ যোগাযোগ করত সেই উদাহরণটুকু আমাদের ধারণার মধ্যে থাকে না, বা সেটাও আমরা জানি না। আমার মনে আছে আমি যখন একবার ছোট ছিলাম, ক্লাস 1-এ পড়তাম, তখন মোবাইল ছিল না। তো আমার আব্বুও ছিল বাহিরে, মানে বিদেশে থাকতো আর কি। তো আব্বু যখন আমার আম্মুকে আর কি করতো, চিঠি পাঠাইতো, চিঠি পড়তো আম্মু, এই চিঠি খুলে চিঠি ছিঁড়ে আর কি পড়তো। তো আম্মু পড়তো আমি শুনতাম বসে বসে। তো তখন ওই স্মৃতিটা মনে আছে আমার যে হ্যাঁ, আমারও এমন একটা সময় ছিল, ওই একটা সময়টা আমি পার করে আসি যে সময় মোবাইল ছিল না, মোবাইলে কথা বলতে সুযোগ ছিল না, মানে মোবাইলই ছিল না, মোবাইল কি মানুষ বুঝতোই না। ওই সময় মানুষ যোগাযোগ করতো চিঠি আদান প্রদান করে, চিঠি দিত, চিঠিতে কি পড়ছে আম্মু পড়তো, আমিও শুনতাম, আমি তো বুঝতাম না, ছোটো বাচ্চা ছিলাম, 1-এ পড়তাম মাত্র। আম্মু বলতো, আম্মু শুনতো, আম্মু আমাকে বলতো আবার কি বলছিল আমার তো মনে নাই, বলতো আর কি যে কেমন আছো, কি করছো না করছো, এই যে। আবার আম্মু চিঠি লিখতো, খামে ভরতো, আবার ডাক পিয়ন আসতো, পাঠাইতো, আবার পাঠাইতো, এরপর আবার কয়েক মাস পর আবার চিঠি আসতো। মানে এরকমভাবেই এই যোগাযোগগুলো ছিল আগেকার যুগে। মানুষের সাথে মানুষ যোগাযোগগুলো এরকম বলেছিল। তবে এই যোগাযোগ কিন্তু তোমার ওই মুহূর্তের মধ্যে পৌঁছাইতো না। ডাক পিয়ন যাইতো পোস্ট অফিসে, ডাকঘরে, তারপর সেখানে চিঠি ফালাইতো, 1 মাস 2 মাস 3 মাস পর যাইতো। এইগুলো ছিল তোমার যোগাযোগের সিস্টেম। আদান প্রদান করতো। বুঝি না, কি বললা? টাকাও কি এইভাবে আদান প্রদান করতো? বুঝি না, বলো, জোরে বলো, মানে তখন জোরে বলতে হবে। তার মানে টাকা, হ্যাঁ, টাকাও দিত, হ্যাঁ, টাকাও এরকম ভাবে এই যে ডাক পিয়নের মাধ্যমে দিত। আগে তো মনে করো যে ওই যে বাসায় এসে, আমার বলতেছে যে বাসায় এসে মানুষ লোক করতো, যে টাকা দিয়ে যেত আর কি। আগে কিন্তু ওই যে এখন তো মোবাইলের মধ্যে চলে আসে, ব্যাংকে চলে আসে, ওরকম হইতো না। হুন্ডি চিনো তো? হুন্ডি তো জানো, হুন্ডির মাধ্যমে টাকাটা আসতো, মানে মানুষের মধ্যে দিত, সেই মানুষটা বাসায় লোকেশন খুঁজে বাসার মধ্যে গিয়ে পৌঁছা দিত, এই ঠিকানায় এত টাকা আসছে আপনার বিদেশ থেকে। তো আব্বু যখন ছিল বাহিরে, অনেক আগে কথা, এটা 2000 মনে হয় তোমার, আমি যখন ক্লাস 1-এ পড়ি, তো অনেক বছর আগে, কত সাল হবে ঠিক খেয়াল নাই। আচ্ছা একটু দেখে নি, আম্মু কয় সাল হইব জানো? আরে না, যখন হইতো টাকা পাঠাইতো, চিঠি পাঠাইতো, কয় এত 94 সালে। ওই যে তখন ছিল 1994 সাল, 95 সাল এরকম। আর আমার জন্মের পর আমি দেখছি তখন ছিল 2001-2 এরকম, এই সালে। তো এত বছর আগের কথা আজকে তোমাদের বললাম। তো আসলে একটা প্রসঙ্গ চলে আসে আর কি। তো এই হচ্ছে ঘটনা আর কি। 2001 না অবশ্য, আমি যখন তো বড় হয়েছি তখন তো একটু বড় হয়েছিলাম, এই তো 3-4 হবে এরকম আর কি। তো 2003-4ও কিন্তু আমার ওরকম মোবাইল আসে নাই, আবিষ্কার হয় নাই। আর এর আগে থেকেই 1994-95 দিকে এই যে আব্বু যখন বাইরে ছিল তখন চিঠি পাঠাইতো আর কি, 1994-95 ওই সালের কথা। তো এটা হচ্ছে অনেক আগের কথা, আমার জন্মের আগের কথা। তো আর কি বললাম তোমাদের আজকে। তো বিষয়টা হয়তো বুঝতে পারছো, আমি যা বলছি বুঝতে পারছো না, যে আগেকার যুগে কতটা সময় সাপেক্ষ ছিল যোগাযোগ করতে। 1 মাস 2 মাস 3 মাস সময় লাগতো, আর এখন 1 সেকেন্ডও লাগে না, কল দিলেই কল রিসিভ, কথার কথা বললাম আর কি। তো এই হচ্ছে বিষয়টা আর কি। তো যেখানে ছিলাম আমরা পড়ায় ফিরে আসি, আমরা চলে গেলাম পড়ার মাঝখান থেকে ইতিহাসে। তো এখানে বলতেছে যে বর্তমানে প্রযুক্তির কল্যাণে বিশ্বের পরিধি আজ অনেক ছোট হয়ে আসে মানে কি যোগাযোগটা দ্রুত হয়েছে।
বৃহৎ প্রেক্ষাপটে সেই হিসেবে বিশ্বটাই একটি গ্রাম হয়ে গেছে। অন্য কথায় আমরা বলতে পারি পুরো পৃথিবী হচ্ছে একটা পরিবার। যেমন আমি আমার পরিবারের সাথে মুহূর্তে যোগাযোগ করতে পারি, তো পুরো পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো প্রান্তে থাকুক না কেন মুহূর্তে যোগাযোগ করা যায়। আর এটা শুধুমাত্র গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের মাধ্যমেই সম্ভব হয়েছে। তো যে কথাগুলো বলছি এই কথাগুলোকে বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। জি স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের সিস্টেমটা, এভাবে আমরা কাজ করে। তো এবার আমরা নেক্সট যাই, পরবর্তী অংশ। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝায় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজে যাতায়াত, ভ্রমণ, গণমাধ্যম, ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে যুক্ত থাকে এবং একক কমিউনিটিতে পরিণত হয়। বিভিন্ন ধরনের মিডিয়া, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে WWW এর সম্পূর্ণরূপ, মুখস্থ রাখবা, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড জি, স্যার। ওয়েব WWW আমরা সার্চ করতে লিখি এটা। এর ব্যাপক ব্যবহার ও প্রভাবের কারণে আজ বিশ্বের কোনো এক দেশের এক প্রান্তের লোকজন অন্য প্রান্তের অন্য কোনো দেশের লোকের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারছে। তথ্যের এই আদান প্রদান বিশ্বকে এতটাই কাছে নিয়ে এসেছে, এটি এখন একটি গ্রাম বা ভিলেজ হিসেবে আবির্ভূত হয়েছে। যেমন আগেরকার যুগে আমরা জানতাম একজন থেকে আরেকজনের সাথে যোগাযোগ করতে কয়েক মাস সময় লাগতো, চিঠি দিতে নিতে অনেক সময় লাগতো, 3-4 মাস পর যোগাযোগ পাওয়া যেত তার। কিন্তু এখন প্রযুক্তির ব্যবহারে কিন্তু মুহূর্তের মধ্যে যে কোনো প্রান্তিক মানুষের সাথে যোগাযোগ করা যাচ্ছে। মোবাইলে একটা কল দিলাম, বন্ধু তুমি কোথায় আছো, কেমন আছো, খোঁজ খবর নিয়ে নিলাম, ব্যাস। তো এটা এখনকার যুগে সম্ভব ছিল, আগেরকার যুগে মানুষ এগুলো চিন্তাই করতে পারেনি, কল্পনার মধ্যে ছিল না যে এমন একটা যুগ আসবে যেখানে 3-4 মাসের যোগাযোগটা 3-4 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা এখন বাস্তবে হচ্ছে। তো আগেরকার মানুষরা যখন ছিল তখন তাদের দূরত্ব ঠিক ছিল আর যোগাযোগ করতেও অনেক সময় লাগতো। এখনও দূরত্ব ঠিকই আছে, কিন্তু যোগাযোগটা কি অনেক ছোট হয়ে আসছে, দ্রুত হয়ে আসছে। এই জন্য কি বলতেছে যে পুরো বিশ্বটা একটা গ্রামের মধ্যে হয়ে গেছে। গ্রামের সবার সাথে যেমন সবার যোগাযোগ মুহূর্তের মধ্যে হয়ে যায়, এখন একটা মানুষ আরেকটা মানুষের সাথে যে কোনো প্রান্তে থাকি খুব দ্রুত মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারে। এই হচ্ছে তার ব্যাখ্যা। বুঝতে পারছো এতটুকু? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এরপর উদাহরণস্বরূপ বাংলাদেশে অবস্থানকারী কোনো ব্যক্তি এখন অস্ট্রেলিয়ায় বসবাসকারী কোনো ব্যক্তির সাথে তাৎক্ষণিকভাবে অনলাইনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার ও ইন্টারনেট সহ কিছু ইলেকট্রনিক মাধ্যমে এক্ষেত্রে দূরত্বের ব্যবধানটি গুছিয়ে দেয়, মানে ব্যবধানটা মানে কেটে দেয়। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ আজকাল বিশ্বের এক প্রান্তের লোক অন্য প্রান্তের লোকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আজকাল বিশ্বের আমরা মূলত একটি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজেই বসবাস করছি। যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক উপাদান বিনিময়ের ক্ষেত্রে বিশ্বগ্রামের বহুল প্রভাব লক্ষ্য করা যায়। তো একটা ছোট্ট কথা বলি আউট অফ দ্য টপিক। এই যে আমি তোমাদের জুম অ্যাপ দিয়ে পড়াচ্ছি, তো তুমি যে স্ক্রিনের সামনে বসে আছো, তোমার কাছে কি মনে হচ্ছে না যে আমি তোমার সামনে এসে কথা বলতেছি বা আমি তোমার সামনে বই নিয়ে পড়াচ্ছি? এরকম কি মনে হচ্ছে তোমার? আমার হইলে হয়তো আমার মনে হইতো, কারণ আমি এরকমভাবে কখনো পড়ি নাই। আমি যখন ইন্টারে ছিলাম বা নাইনে ছিলাম বা শিক্ষাঙ্গনে আমি এরকমভাবে ক্লাস করি নাই। তো এখন বলি এই যে জুম অ্যাপের মাধ্যমে মুহূর্তের মধ্যেই তোমাকে যে আমি পড়াতে পারতেছি, যে কোনো একটা টপিক বুঝাতে পারতেছি, এটা আসলে কি কল্পনা করেছিলাম আমিও কল্পনা করি নাই। আল্লাহর রহমতে আল্লাহ তাআলার সিস্টেম তৈরি করছে বিদায় আমরা এত সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে তুমি আসো কোথায় আর আমি আসি কোথায়, নাই আমার সাথে তোমার যোগাযোগ, না তুমি আমাকে চেনো না আমি তোমাকে চিনি, কিন্তু দেখো প্রত্যেক দিন আমরা নিজের সময় ক্লাসে আসতেছি, ক্লাসে পড়তেছি, বুঝতেছি, ক্লাস থেকে চলে যাচ্ছি। তো এত সুন্দর একটা সিস্টেম এত মুহূর্তের মধ্যেই সম্ভব হয়েছে কিভাবে? এই ইন্টারনেটের মাধ্যমে, যেটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম। তুমি কোথায় আছো আমি কোথায় আছি এটা দেখবে না। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, ওই উপর থেকে শুরু করে 3 নম্বর প্যারাটা একটু দেখেন তো। ওই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ আজকাল বিশ্বের এক প্রান্তের লোক অন্য প্রান্তের লোকের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, এটা স্যার হ্যাঁ। এটা একটু আমার বুঝিয়ে দেন তো। মানে যে কি বলছে, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে আজকাল বিশ্বের এক প্রান্তের লোক অন্য প্রান্তের লোকের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, এটা। জি স্যার। আচ্ছা, এখানে তোমার বলতেছে যে নির্ভরশীল হওয়া। আমরা জানি নির্ভরশীল মানে হচ্ছে
সাহায্য করা, সাহায্য নিয়ে জীবনে চলা। যেমন তুমি তোমার আব্বা আম্মুর উপর নির্ভরশীল, তোমার আব্বা আম্মু তোমার পরিবারের ভরণ পোষণ করে, তো আব্বা আম্মু আয় রোজগার করে তোমার পড়ালেখা চালায়, খাবার দাবার দেয়, সব কিছু তোমার করে। তো তুমি কিন্তু তোমার আব্বা আম্মুর উপর মোটামুটি নির্ভরশীল। আব্বা আম্মু আয় রোজগার কম হলে তোমার দেখা যাবে অনেক কষ্ট হবে চলতে। নির্ভরশীল হওয়া মানে তার সাহায্য অনুযায়ী চলা। তো একটা মানুষ যখন কোনো একটা মানুষের সাথে যোগাযোগ করে, অবশ্যই কোনো একটা প্রয়োজনে যোগাযোগ করে, সাহায্যের জন্য যোগাযোগ করে। যেমন তুমি যাচ্ছ বিদেশে যাবা, সাপোজ ফরেন কান্ট্রিতে যাবা, তো সেখানে যেতে চাইলে অবশ্যই সেই দেশের সিস্টেমটা তোমাকে বুঝতে হবে, সেই দেশের মানুষের সাথে যোগাযোগ করতে হবে যে কীভাবে আপনাদের দেশে যাব, কীভাবে দেশে গেলে আমরা কী কাজ করতে পারবো, কীভাবে ভ্রমণ করতে পারবো, মানে ডিসি। তো এই বিষয়টা কিন্তু তোমার একটা প্রয়োজন। এই প্রয়োজনটা তুমি যখন অন্য একটা মানুষের সাথে যোগাযোগ করে জানতে পাবা, এটাকে বলা হয় ওই মানুষের উপর তোমার নির্ভরশীলতা। যদি ওই মানুষটা তোমাকে সঠিক তথ্য দেয়, দেন তুমি ওই জায়গায় যেয়ে ভালো কিছু করতে পারবা, বা ভালোভাবে ভ্রমণ করতে পারবা, ভালোভাবে থাকতে পারবা। আর যদি তোমাকে ওই মানুষটা কোনো ছলনা করে, তাহলে কিন্তু তোমার ওই জায়গায় গেলে ক্ষতি হবে। তো এই যে একটা মানুষের উপকার করার জন্য আরেকটা মানুষের যাতে যোগাযোগ করা, এটাকে বলা হয় নির্ভরশীল হওয়া, ওই মানুষের উপর নির্ভরশীল হতে হওয়া। নির্ভরশীল ছাড়া কখনোই কেউ চলতে পারে না। কথা বুঝছো এবার? বুঝতে পারছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো মোটামুটি যারা আছে তোমাকে জানাও, যা আলোচনা করলাম বুঝতে পারছো কিনা এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমরা যাচ্ছি নেক্সট, পরবর্তী। তো বলতেছি এরপরে যে হ্যাঁ, আমরা মোটামুটি এটা পড়ছি, এখানে ছিলাম। কানাডিয়ান দার্শনিক ও লেখক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান হলেন প্রথম ব্যক্তি যিনি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে 60-এর দশকে সবার সামনে তুলে ধরেন এবং একে জনপ্রিয় করে তোলেন। এই যে এই মানুষটা মার্শাল ম্যাকলুহান, এবং তার দুইটা বই। এই বইয়ের মধ্যে নামগুলো মুখস্থই হয় না স্যার, আসলে মুখস্থ হওয়াটা কঠিন, তো তারপরে মনে রাখবা ম্যাকলুহান মার্শাল তো বুঝো, মার্শাল আছে না, মার্শাল নিয়ে কাজ করে যে আগুনের মার্শাল, মনে থাকবে আশা করি। ম্যাকলুহান তো মুখস্থ করবে। ওকে, 1962 সালে প্রকাশিত তার হাবিজাবি, অনেক বড় একটা বইয়ের নাম বলছে। 1964 সালে প্রকাশিত এই দুইটা বই প্রকাশ করা হয়েছে। এই বইটার মাধ্যমে প্রকাশ করেন আর কি, মনে রাখবা, বইয়ের মাধ্যমে তার এই বিশ্বগ্রামের ধারণা প্রকাশিত হয়, যেটা আমরা জানতে পারি পরবর্তীতে। তো দ্বিতীয় বইটিতে ম্যাকলুহান বর্ণনা করেছেন কিভাবে বৈদ্যুতিক প্রযুক্তি এবং তথ্যের দ্রুত বিচরণ দ্বারা বিশ্ব একটি গ্রাম বা ভিলেজের রূপ লাভ করেছে। তার অন্তর্দৃষ্টি সে সময় ছিল যুগান্তকারী। অন্তর্দৃষ্টি মানে ভেতর দৃষ্টি আর কি, কীভাবে সে চিন্তা করছিল, যেখানে তিনি গ্লোবাল ভিলেজকে একটি ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম হিসেবে অভিহিত করেছিলেন, এবং এটি যে পৃথিবী নামক গ্রহটিকে দ্রুতই সমন্বিত করবে সেটি বুঝিয়েছিলেন। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন এখন বিশ্বের সকল প্রান্তের মানুষকে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে। এই হচ্ছে তার একটা আর্টিকেল, যে সে কীভাবে কাজ করছে এই নিয়ে। তো এতটুকু বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। হ্যাঁ, আমাদের সময় খুবই কম, আমরা একটু পরে ক্লাস শেষ করবো। আচ্ছা, এরপরে নেক্সট পরবর্তী পেজ। এবার আমরা একটু সংজ্ঞাটা দেখবো। হ্যাঁ, আসলে এই সংজ্ঞাটা আসলে কি, এখানে গ্লোবাল ভিলেজের সংজ্ঞাটা এখন আমরা ভালো করে পড়ি নাই, লাস্টে আমাদের সংজ্ঞাটা লেখা আছে, তারপর একটু সামনে পড়ে যাই। তো গ্লোবাল ভিলেজ হলো একটি ধারণা যেখানে মানুষ সহজ যাতায়াত, গণমাধ্যম, ইলেকট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পর সংযুক্ত এবং একটি একক কমিউনিটিতে পরিণত হয়। তো আরেকটা অনুবাদে বলতেছে এটি আধুনিক দুনিয়া যেখানে সব দেশ একটি অপরটির উপর নির্ভরশীল এবং আধুনিক যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার মাধ্যমে খুব বেশি কাছাকাছি মনে হয়। অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী গ্লোবাল ভিলেজ হচ্ছে এটা। তো এগুলো সব সামারি করে সর্বশেষে আমরা গ্লোবাল ভিলেজ হিসাবে এটা একটু মুখস্থ করব সংজ্ঞাটা, যে গ্লোবাল ভিলেজ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষ তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত থেকে একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে। এটা লিখে দিলে আমাদের গ্লোবাল ভিলেজের সংজ্ঞা শেষ। এটা মুখস্থ করতেই হবে। কথা কি বুঝছো যা বলছি? বুঝতে পারছি স্যার। জি স্যার।
অর্থাৎ জি স্যার। গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি ধারণা যেখানে ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে গোটা পৃথিবীটাকেই এটি গ্রাম হিসেবে বিবেচনা করা হয়। এই হচ্ছে আমার গ্লোবাল ভিলেজের সংজ্ঞাটা অবশ্যই পরীক্ষার সময় লিখতে হবে। তো এবার বলতেছে গ্লোবাল ভিলেজ সুবিধা অসুবিধা সময়, এগুলো আমরা তেমন এখন পড়তেছি না, আমাদের লাগতেছে না। তো এরপর হচ্ছে আমাদের পরবর্তী অংশ যে বিশ্বগ্রামের প্রতিষ্ঠার উপাদানগুলো, এর মধ্যে হার্ডওয়্যার সফটওয়্যার অনেক ইতিহাস আছে আমাদের, এগুলো আমরা পড়লাম না। যোগাযোগ হাবিজাবি অনেক কিছু আছে, এগুলো সব হচ্ছে যে ইন্টারনেটের সুবিধা, ইন্টারনেট স্যাটেলাইট, এগুলো সব হচ্ছে কি গ্লোবাল ভিলেজের এক একটা উপাদান। দেখি আর কতদূর আছে। ভিডিও কনফারেন্স, ইমেল, টেলিকনফারেন্সিং যা যা এখানে আছে সবই হচ্ছে আমাদের এই গ্লোবাল স্যার। ভিলেজের বিষয়। হ্যাঁ বলো। টেলিকনফারেন্সিং মানে কি? টেলিকনফারেন্স দ্বারা দেখাচ্ছি একটু, টেলিমেডিসিন, টেলিকনফারেন্সিং আমাদের যখন করা হয় যে আমরা সেমিনার করি না, দেখো তুমি, স্যার জুমের ক্লাসটা এটা টেলিকনফারেন্সিং। হ্যাঁ ওই যে আমরা যে যোগাযোগ করি, সেমিনারগুলো করি কম্পিউটারের মাধ্যমে, বিভিন্ন দেশ থেকে মানুষ জয়েন করে সভা করে, টেলিফোন সংযোগ ব্যবহার করে, কম্পিউটার, মোবাইল, মিডিয়া, অডিও ভিডিও, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যখন সবাই অংশগ্রহণ করে থাকে টেলি কনফারেন্সিং বলে। যেমন এই জুম, এটাকে বলা হয় টেলি কনফারেন্সের মাধ্যম। থ্যাংক ইউ রুদ্র। তো মানে এই যে যেই যোগাযোগটা আচ্ছা, সবাই স্যার। অংশগ্রহণ করে। হ্যাঁ বলো। এটা বিশ্বকামের একটা পার্টস না? হ্যাঁ হ্যাঁ, বিশ্বকর্মা একটা পার্টস, মানে যা যা বললাম একটু আগে, এই যে ভিডিও কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং, এগুলো সবই বিশ্বকর্মের পার্টস। মোটামুটি অনেকগুলো আছে, সামনে যতটুকু যাই আমাদের নতুন টপিক আগ পর্যন্ত এগুলো সব বিশ্বকর্মের একটা পার্ট, মানে যোগাযোগ আর কি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক আলোচনা। তো যা আলোচনা করলাম একটু আমাকে জানাও মোটামুটি সবাই ভালো করে বুঝতে পারছো কিনা। জি স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তো আমি Yes, sir. আমি আর এটা লং করতে পারতেছি না, দুঃখিত, কারণ আর পড়াতে পারতেছি না। ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করবো বোর্ড পরীক্ষার প্রশ্ন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো আজকের মতো আমাদের এখানেই ক্লাস কমপ্লিট। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আমাদের গ্লোবাল ভিলেজ যেটা আমরা পড়ছিলাম বিশ্বগ্রাম, এর প্রেক্ষিতেই একটা বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করবো। এটা আমাদের যশোর বোর্ড 2019 সালে আসছে। আমরা একটু পড়ি। সূর্য পড়াশোনা শেষ করার পর চাকরি না পেয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে অর্থ উপার্জন বেছে নেয়। কয়েক বছরের মধ্যে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। পরবর্তীতে তার এলাকার অনেকেই এই পথ অনুসরণ করে স্বাবলম্বী হয়। তার ভাই প্রতাপ বাড়িতে থেকে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জন করে। দেখছো, সেই প্রতাপ বাড়িতে থেকেই ওই আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেই বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করে। এটা কতটা কল্পনার বিষয়। আমেরিকা যাওয়া লাগে নাই, এইখান থেকেই পারছে। যেমন এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের বাসায় যায় পড়াচ্ছি না, তোমাদেরকে পড়াচ্ছি তোমাদের যে কোনো অবস্থান থেকেই, আমি যা চাই যা বসে তোমাদের পড়াচ্ছি, ঠিক এরকম আর কি। তো উদ্দীপকটা বুঝতে পারছো যা বললাম? এখানে দুইটা অংশ আছে, প্রথম একটা অংশ, পরবর্তী একটা অংশ। এটা আমাকে জানাইও বুঝতে পারছো কিনা উদ্দীপকটা যা পড়লাম। একটু সবাই কথা বলো, সবাইকে বুঝতে জি পারছো? স্যার, জি স্যার বুঝতে পারছি। ওকে, এবার দেখো আমাদের বলতেছে গণঙে উদ্দীপকে প্রতাপের উচ্চতর ডিগ্রি অর্জনের প্রক্রিয়াটি কি ব্যাখ্যা করো। এটা মনে হয় বিশ্বগ্রাম হবে, তাই না স্যার? এক্সিলেন্ট, বিশ্বগ্রাম হবে, তবে বিশ্বগ্রামের মধ্যে ভাগ আছে বুঝছো, যেমন টেলি কনফারেন্সিং, টেলিমেডিসিন, ই লার্নিং, ইমেল, ভিডিও কনফারেন্সিং, এগুলোর মধ্যে যে কোনো একটা। আসলে বিশ্বগ্রাম সব কিছু মিলেই হয়, আসলে সরাসরি বিশ্বগ্রাম বলা যাবে না। হ্যাঁ, সরাসরি বিশ্বগ্রাম বলা যাবে না। আমি উদাহরণগুলো দিয়েছিলাম, সেই উদাহরণগুলোর মধ্যেই হবে। দেখো কি বলছে এখানে। উদ্দীপকে প্রতাপের বাড়ি থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের প্রক্রিয়াটি হচ্ছে একটা ই লার্নিং। ই লার্নিং মানে ইন্টারনেট ভিত্তিক লার্নিং। পড়াশোনার ক্ষেত্রে হয়, তাই না স্যার? হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে। গুড। ইন্টারনেট দিয়ে লার্ন করে, জ্ঞান অর্জন করে, শিক্ষিত হয়, ই লার্নিং। আর এই লার্নিং কিন্তু এটা আমাদের বিশ্বগ্রামের বিষয়। একটা বিষয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উচ্চতর ডিগ্রি অর্জন করা, সেখানে না গিয়েই ই লার্নিং এর বিষয় আর কি, বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার যাই নেক্সট। ই লার্নিং হলো এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে কোনো শিক্ষার্থী ঘরে বসেই উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করতে পারে। এর জন্য সর্বাগ্রে যা প্রয়োজন তা হলো ইন্টারনেট সংযোগ।
ইন্টারনেটে সংযুক্ত হয়ে একজন শিক্ষার্থী প্রচলিত শ্রেণীকক্ষে উপস্থিত না হয়েও, মানে শ্রেণীকক্ষে না গিয়েও ঘরে বসেই ইমেল, ভিডিও কনফারেন্সিং, চ্যাট, ইনস্ট্যান্ট মেসেজিং প্রভৃতি কম্পিউটার ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার করে ব্যক্তিগত পর্যায়ে শিক্ষা গ্রহণ করতে পারে এবং প্রয়োজনীয় মূল্যবান পরীক্ষা অংশগ্রহণ নেওয়ার মাধ্যমে ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়। লাইনগুলো কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার বুঝতে জি পারছি। স্যার। তার মানে তোমরা এখন ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারবা। যেমন ঘরে বসেই আমার কাছে স্পেশালভাবে প্রাইভেট পড়তেছো, আমি তোমাদেরকে বাসায় গিয়ে পড়াচ্ছি না, বা তোমরা আমার বাসায় এসে পড়তেছো না, তোমরা তোমাদের জায়গায় আসো, আমি আমার জায়গায় আছি, কিন্তু পড়াচ্ছি কীভাবে? ইন্টারনেটের মাধ্যমে, জুম অ্যাপ দিয়ে। এটাই হচ্ছে আমাদের বিশ্বগ্রামের বিষয়, ই লার্নিং। বুঝতে পারছো কথা যা বললাম? জি স্যার। আচ্ছা, এরপরে বলতেছে যে এইভাবে বিশ্বের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা এবং ডিগ্রি অর্জন করা সম্ভব। এই প্রক্রিয়ায় শিক্ষা অর্জন অত্যন্ত স্বল্প ব্যয়, মানে কি এই প্রক্রিয়ায় যদি তুমি শিক্ষা অর্জন করো অনেক কম টাকা পয়সা লাগবে, এত বেশি টাকা পয়সা খরচ করতে হবে না। যাতায়াত ভাড়া, খাওয়া দাওয়া, থাকা, এগুলোর তেমন প্যারেশানি নাই। যেসব উন্নয়নশীল বা অনুন্নত দেশের শিক্ষার্থীগণ আর্থিক অসচ্ছলতার কারণে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে না, তারাই ই লার্নিংয়ের মাধ্যমে ইতিবাচকভাবে প্রভাবিত হতে পারে। অর্থাৎ যাদের অনেক ইচ্ছা বাহিরের কান্ট্রি থেকে উচ্চতর শিক্ষা অর্জন করবে কিন্তু টাকা পয়সার অভাবে হয় না, তো তারাই কি করবে? ই লার্নিংয়ের মাধ্যমে এটা করতে পারবে। কথা কি বুঝতে পারছো? কথা বললো। উদাহরণস্বরূপ আমেরিকার কোন একটি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষা ব্যবস্থার শিক্ষা গ্রহণ করতে পারবে। শেষ। তো এইভাবে আমরা কি করব? উত্তরটা লিখে দিব, আমাদের পুরোপুরি উত্তর কমপ্লিট। তো মোটামুটি যা আলোচনা করছি পুরো উত্তরটা বুঝতে পারছো। এটা একটা বিশ্বগ্রামের মতো, তবে বিশ্বগ্রাম না, পুরোপুরি ই লার্নিং হবে। বুঝছো এতটুকু যা বললাম? মন থাকবে যা পড়াইছি? জি স্যার। থ্যাংক ইউ। তো চেষ্টা করো নিয়মিত ক্লাস করার জন্য। আজকের মতো ক্লাস আমাদের এখানে কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।